আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সরওয়ার উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং, পল্লবী ওমেন ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য উভয় বিভাগের জন্য প্রযোজ্য, অর্থাৎ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর বাজারজাতকরণ ব্যবস্থাপনা এই বিষয় হতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ভোক্তা ও ব্যবসায়িক বাজার বিশ্লেষণ। এই অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং কুইজ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি এক লাইনে লিখতে পারো এবং ঠিক থাকে তাহলে পুরো নাম্বারই পেতে পারো, অর্থাৎ 100% নাম্বার পেতে পারো। 10টা প্রশ্ন থাকবে, সেখানে তুমি ঠিক থাকলে অত বিস্তারিত কিছু লেখার দরকার নেই। মূল কথাটা যদি থাকে তুমি নিশ্চয়ই 10-এ 10 পেতে পারো এবং এতে তোমার জিপিএ পরিবর্তনে বিষয় খুবই সহায়ক হতে পারে। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং আশা করি কিছুদিনের মধ্যেই সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে খুলে দেবেন এবং প্রত্যেককেই ভ্যাকসিনের আওতায় আনবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমার পাঠদান শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি বাজারজাতকরণ ব্যবস্থাপনা এবং বাজারজাতকরণ নীতিমালা যেহেতু একই রকম, সেজন্য তোমাদের চিন্তার কোনো কারণ নেই। একটু মনোযোগ দিলেই তোমরা এর উত্তর খুঁজে পাবে, যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাবে। একটি কথা নিশ্চয়ই তোমরা জানো যে প্রশ্নের সাথে একটু মিল রেখে তোমরা যেন উত্তরগুলি দেওয়ার চেষ্টা করো। অনেকেই একেবারে বিপরীত ধরনের উত্তর দিয়ে থাকো, যা কোনোভাবেই কাম্য না। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথমেই আলোচনা করব ক্রেতার আচরণ। আমরা মোটামুটি আলোচনা হয়েছে ক্রেতার আচরণ। ক্রেতার আচরণ হচ্ছে এমন একটি বিষয় যখন ক্রেতা বা ভোক্তা পণ্য বা সেবা ক্রয়ের সময় যে আচরণ করে তাই হচ্ছে ক্রেতার আচরণ। একেবারে সহজ সোজাসাপটা উত্তর। কিন্তু মার্কেটিংয়ের ভাষায় ক্রেতার আচরণ হচ্ছে চূড়ান্ত ভোক্তা বা ব্যক্তি একই পরিবারের বা ব্যক্তিগত প্রয়োজনের জন্য বা পরিবারের জন্য পণ্য ও সেবা ক্রয়ের সময় যে আচরণ করে তাই হচ্ছে ক্রেতা আচরণ। কনজিউমার বাইং বিহেভিয়ার is the buying behavior of final consumer, individuals and households that buy goods and services for personal consumption. আসলে ক্রেতার ভোক্তার আচরণ হচ্ছে মোটামুটি ওই ক্রয়ের সময় যে আচরণটা করা হয়। স্পেশালি আচরণ তেমন কিছুই না, জাস্ট একটা মনোভাবের একটা অভিব্যক্তি। আসলে প্রত্যেকেই আমরা যেহেতু মানুষ এবং প্রত্যেকটা মানুষের যেহেতু বৈশিষ্ট্য আলাদা, তার প্রতিক্রিয়াও আলাদা, খুব অদ্ভুত আমরা এই মনোজগৎ। সুতরাং এই বিষয়কে বিপণনকারীরা অত্যন্ত সচেতনভাবে মূল্যায়ন করে থাকেন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে একটি ছোট্ট উদাহরণ দিলে, যে যখন কোনো ক্রেতা অত্যন্ত দামি পণ্য ক্রয় করবে, বিক্রেতা তখন ক্রেতাকে অত্যন্ত বিনয়ের সাথে স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করবেন। অর্থাৎ এই ক্রেতা যদি তার বিক্রয় কেন্দ্র থেকে একটি পণ্য বা সেবা ক্রয় করেন, তাহলে বিক্রেতার যে আর্থিক বিষয়টি এটি নিশ্চিত থাকবে। সুতরাং এই বিষয়গুলি আসলে খুব জড়িত তার দুই পক্ষের অভিব্যক্তির সাথে। তাহলে প্রিয় শিক্ষার্থী, ক্রেতা বা ভোক্তার আচরণ সংক্ষেপে যে লাইনটা তোমরা লিখতে পারো সেটা হচ্ছে চূড়ান্ত ভোক্তা বা ক্রেতা যারা পরিবারের জন্য পণ্য বা সেবা ক্রয় করার সময় যে আচরণ করে। এখন আমি আলোচনা করব ভোক্তা বাজার, কনজিউমার মার্কেট। প্রথমটা ছিল কনজিউমার বাইং বিহেভিয়ার, এখন হচ্ছে ভোক্তা বাজার। তোমরা অনেক সময় এই ক্রেতার বা
ক্রেতার আচরণকে ভোক্তা বাজারের সাথে গুলিয়ে ফেলা, সেটা করবা না। কনজিউমার মার্কেটটা কি? দেখো, কনজিউমার মার্কেট হচ্ছে যখন কোনো পণ্য বিপণনকারী তার পণ্য বা সেবা তার শুধুমাত্র ক্রেতা ভোক্তা চূড়ান্তভাবে ভোগ করবে, অর্থাৎ সে বিক্রির উদ্দেশ্যে কোনো পণ্য বা সেবা ক্রয় করবে না, সেটাই হচ্ছে আসলে ভোক্তা বাজার। ভোক্তা বাজার বিষয়টা একটি সংজ্ঞা দিলেই বুঝতে পারবে। সেটি হচ্ছে consumer market is all the individuals and households who buy and acquire goods and services for personal consumption, ব্যক্তিগত এবং পরিবারের বলা যেতে পারে ভোগের জন্য চূড়ান্ত পণ্য কেনার সময় এই বিষয়টি জড়িত থাকে ভোক্তা বাজার। অর্থাৎ ভোক্তা বাজার বলতে, বাজার বলতে আমরা মার্কেটিং, আমরা তোমরা মনে রাখবে, বাজার হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো স্থান যেখানে কেনাকাটা হয় তা নয়, কিন্তু মার্কেটিংয়ের দৃষ্টিকোণ থেকে বাজার হচ্ছে ক্রেতা বা জনগোষ্ঠী যারা একটি সম্ভাব্য বা নিশ্চিত একটি ক্রেতার সেট। এই জিনিসটি তোমরা মনে রাখবে, এটা প্রায় পরীক্ষায় তোমরা উত্তরটি ভুল করো। তাহলে ভোক্তা বাজার হচ্ছে ভোক্তা ব্যক্তিগত এবং পরিবারের ভোগের জন্যই ক্রয় করবে, এই বাজারটাকেই বলা হয় ভোক্তা বাজার। তাহলে এখন আমি আলোচনা করব সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থী, কালচার, সংস্কৃতি আমরা খুবই মূল্যায়ন করে থাকি। একটি দেশের সংস্কৃতি দ্বারা একটি পরিবার, একটি মানুষ, একটি দেশ আবর্তিত হয়ে থাকে। তার সংস্কৃতিকে শ্রদ্ধা করেই সে তার সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে থাকে। সংস্কৃতি হচ্ছে এক ধরনের মূল্যবোধ, মৌলিক মূল্যবোধ, যে মূল্যবোধে বিশ্বাস করে সে তার জীবন যাপন প্রণালী উন্নয়ন করে। যেমন তোমাদেরকে যদি ছোট্ট করে উদাহরণ দিই, আমাদের সংস্কৃতি হচ্ছে একটি, আমরা মানসিক সত্যিকার অর্থে আমরা সামাজিক জীব, আমরা সামাজিক মূল্যবোধেই বিশ্বাস করি, কিন্তু সংস্কৃতিটা হচ্ছে কোনো একটি দেশের কোনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর। ধরা যাক বাংলাদেশ যদি পুরো একটি জনগোষ্ঠী বলা হয়, কোনো একটি দেশ বলা হয়, তাহলে সেই দেশের বেশিরভাগ মানুষের যে নিত্য নৈমিত্তিক যে আচরণ, যে উৎসব, যে বিষয়গুলো তার প্রতিদিনের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। যেমন ধরো উৎসব থাকতে পারে, ঈদ উৎসব, হিন্দুদের পুজোর উৎসব, এই সংস্কৃতি। আবার আর একটা সংস্কৃতির বিষয়টা বলা যেতে পারে যে আমরা একসাথে থাকতে পছন্দ করি এবং মুরব্বীকে খুবই শ্রদ্ধা করি এবং একান্নবর্তী পরিবারে থাকতে পছন্দ করি, যদিও এর পরিমাণটা দিন দিন কমে আসছে। এটা এক ধরনের সংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে আরও একটু যদি ভেঙে বলা যায়, সেটি হচ্ছে কিছু নিয়ম, যেখানে সেই নিয়মগুলি সে বেশিরভাগ সময় পালন করবে। নামাজ পড়া, মুসলমান হলে নামাজ পড়া, হিন্দু হলে পুজো করা, এরকম একটি বিষয়, যেটি আমাদের দেশের প্রেক্ষাপটে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এই বিষয়গুলো আসলে বিপণনকারীরা অত্যন্ত শ্রদ্ধার সাথে বিবেচনা করে তার পণ্য সেই নির্দিষ্ট এলাকায় বা দেশে বিপণনের চেষ্টা চালাবে। যেমন ধরা যাক, গ্রামীণফোন যখন তার সেই প্রথম দিকে বিজ্ঞাপন দিয়েছিল, অত্যন্ত শ্রদ্ধার সাথে আমাদের দেশের সংস্কৃতি, পহেলা বৈশাখ, তারপরে হচ্ছে ফাগুন মাসের পহেলা ফাল্গুন, তারপরে 21শে বই মেলা ইত্যাদি উৎসবকে কেন্দ্র করেই তার বিজ্ঞাপনগুলো তৈরি করেছিল, যাতে করে আমরা সেই যোগাযোগের যে পণ্যটি কেনার জন্য উৎসাহিত হয়ে থাকি। অর্থাৎ মুঠোফোন কিনবো, তার সাথে যে বিজ্ঞাপনটি তাকে যেন আকৃষ্ট করে। যেমন ধরা যাক, একটা সন্তানের সাথে মায়ের যে সম্পর্ক, তার মানে অবিচ্ছেদ্য, সেখানে যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে প্রতিটি সন্তান, আমাদের দেশের মতো, বাংলাদেশের মতো, প্রত্যেকটি পরিবারের প্রতিটি সন্তান এবং পিতামাতার সাথে তাদের যে নারীর সম্পর্ক অত্যন্ত গভীর, অত্যন্ত সুদৃঢ়। তো সুতরাং ওই বিষয়টাই হচ্ছে গ্রামীণফোন সেই সাংস্কৃতিক বিষয়টিকে উপজীব্য করে তারা বিজ্ঞাপন তৈরি করবে, প্রমোশন তৈরি করবে এবং সেই সংস্কৃতিকেই শ্রদ্ধা জানিয়ে সে তার বিস্তারিত কার্যক্রম পরিচালনা করবে। আসলে আমি অনেক বলে ফেললাম, এটা আসলে দরকার নেই, এটি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য।
সুতরাং তোমরা এক লাইনে লিখতে পারো যে সংস্কৃতি হচ্ছে মৌলিক মূল্যবোধ, আম, প্রত্যক্ষণ, অভাব এবং আচরণের একটি সেট, যা সমাজের একজন সদস্য, পরিবার বা অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে সে শেখে। ছোট করে আরো ছোট করে যদি বলো, সংস্কৃতি হচ্ছে কোনো একটি দেশের একটি নিয়ম কানুন, ঠিক না? যেমন মুরব্বীদেরকে আমি পায়ে সালাম দিই, যদিও ইসলামের দৃষ্টিকোণ থেকে অনেকেই দ্বিমত পোষণ করেন, কিন্তু এটি এক ধরনের সংস্কৃতি। হাজার বছরের উপরে আমাদের এই সংস্কৃতি মুরব্বীজনদেরকে শ্রদ্ধার সাথে পা ছুঁয়ে সালাম করা, এটি চলে আসছে। এটা এক ধরনের, আসলে এটা আমরা ধর্মের সাথে মেশানোর চেষ্টা করব না, এটা এক ধরনের আচরণ, ঠিক না? এটা এক ধরনের বহিঃপ্রকাশ, যে পিতামাতার প্রতি তার একটি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। যাই হোক, এটি এটি নিয়ে আমি আর আলোচনা করছি না। সুতরাং সংস্কৃতি আমি বুঝাতে পারলাম। সংজ্ঞাটি ইংরেজিতে দিলে তোমরা হয়তো আরেকটু পরিষ্কার হবে। কালচার ইজ এ সেট অফ বেসিক ভ্যালু, পারসেপশনস, wants and behavior learned by the member of society from family and other important institutions. দেখো, একটা মূল্যবান একটা কথা, যে ফ্রম ফ্যামিলি, এই যে একজন ক্রেতা বা ভোক্তা তার যে এই শিক্ষণ, প্রত্যক্ষণ, সাংস্কৃতিক মূল্যবোধ যে শেখে, তার পরিবার থেকে শেখে এবং কিছু প্রতিষ্ঠান থেকে। প্রতিষ্ঠান বলতে আমরা এই সংস্কৃতির প্রতিষ্ঠান, আমাদের দেশের যে সমস্ত প্রতিষ্ঠান, সেটি আসলে পরিবারটাও একটি প্রতিষ্ঠান। তাছাড়া মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এবং অনেক ধরনের প্রতিষ্ঠান আছে। মানে যেমন আমরা বলতে পারি যে লাভজনক কাজের সাথে সম্পৃক্ত না, এনজিও, সেটাও একটা প্রতিষ্ঠান। তার থেকেও যেমন এতিমখানা ইত্যাদি ইত্যাদি, যাই হোক, বিভিন্ন প্রতিষ্ঠান থাকতে পারে। আমি আসলে বলতে চাচ্ছি যে একটা সংস্কৃতি বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারাও প্রভাবিত হয়ে থাকে, যার মধ্যে পরিবার এবং যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার থেকে সংস্কৃতি বিকশিত হতে পারে। এখন আলোচনা করব, প্রিয় শিক্ষার্থী, উপসংস্কৃতি, সাবকালচার। এটি খুব মজার একটি বিষয়। উপসংস্কৃতিকেও বিপণনকারীরা অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বিবেচনা করেন। সাবকালচারটা হচ্ছে বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে যে আচার আচরণ, মূল্যবোধ তার থেকে একটু আলাদা। অর্থাৎ একটা টোটাল সংস্কৃতি হচ্ছে পুরো দেশ, তার থেকে কিছু একটা অংশ, একটা উপবিভাগ যে আচরণটা করে থাকে। যেমন ধরা যাক, পুরো দেশের সংস্কৃতি হচ্ছে, আমাদের দেশের সংস্কৃতি হচ্ছে উৎসব মুখর একটি সুখী সংস্কৃতির একটি দেশ, এবং অত্যন্ত বর্ণাঢ্য অতীতে এবং থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বিভিন্ন আনুষ্ঠানিক যে অনুষ্ঠান, পার্বণ, পালা পার্বণের দ্বারা পরিচালিত, তার একটি উপ অংশ হচ্ছে উপসংস্কৃতি। যেমন ধরা যাক যে আমরা বাউল সঙ্গীতের যারা খুব ভক্ত, লালন সঙ্গীতের যারা খুব ভক্ত, এই যে ভাটিয়ালি সঙ্গীতের যারা ভক্ত, অর্থাৎ এই যে গানের ক্ষেত্রে যে বিভাগগুলো, বা বলতে পারি যে উপসংস্কৃতির ক্ষেত্রে যদি বলতে পারি, যদি চারটা ধর্মেই, যেমন ধরো চারটা পাঁচটা যে ধর্ম আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের যে সংস্কৃতি তারা একটু আলাদা প্রতিটা ধর্মের থেকে। অথবা যে অঞ্চলভিত্তিক যে সংস্কৃতি, মানে একটি দেশের মধ্যেও কিছুটা এলাকা ভিত্তিক সংস্কৃতির পার্থক্য দেখা যায়। উত্তরবঙ্গের সংস্কৃতি একরকম, দক্ষিণবঙ্গের ভাটি অঞ্চলের সংস্কৃতি একরকম, বা পাহাড়ি জনগণের সংস্কৃতি একরকম, আচার আচরণ ইত্যাদি ইত্যাদি। এটাই হচ্ছে উপসংস্কৃতি। যেমন ধরো উপজাতি গোষ্ঠীর যে সংস্কৃতি, তাদের মধ্যে অনেক ভাগ আছে, চাকমা, গারো, মারমা ইত্যাদি ইত্যাদি। সুতরাং উপসংস্কৃতিটা আমি কিন্তু খুব বড় করে আলোচনা করছি, জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার জন্য। তাহলে একটি সংস্কৃতির উপবিভাগকে নিয়ে যখন বিপণনকারীরা অত্যন্ত বিবেচনার সাথে তাদের বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করবে, তখনই হবে উপসংস্কৃতি। আসলে এটা হচ্ছে মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে বললাম। অ্যাকচুয়ালি উপসংস্কৃতি তো বুঝতেই পারছো, একটি সংস্কৃতির উপবিভাগ
উপবিভাগ যাতে মানুষের মধ্যে একই ধরনের মনোভাব, মূল্যবোধ এবং কার্যক্রম দেখা যায়। অর্থাৎ ধরা যাক যে কিছু মানুষ, মানুষ তো আমরা সবাই মুসলমান, ঠিক না? তার মধ্যে দেখবা যে তাবলিগ জামাতের যারা অনুসারী, তাদের যে আচরণটা, তাদের সাথে আবার জামাত ইসলামের যে আচরণ, তা কিন্তু একটু একটু পার্থক্য আছে, যদিও তারা একই ধর্মে বিশ্বাসী। আবার কিছু পীর মুর্শিদের ভক্ত যারা আছেন, তাদের যে দলটা, তারাও আলাদা। যেমন ধরো শর্ষিনার পীর অথবা আটরশির পীর, তাদের মধ্যেও কিছুটা আলাদা। এটাই আমরা আসলে বোঝাতে চেয়েছি যে উপসংস্কৃতি তেমন কিছুই না, আসলে আমরা একেবারে পূর্ণ সংস্কৃতিরই একটি অংশ। আমরা পূর্ণ সংস্কৃতিরই অংশ। এরপরে আমি আলোচনা করব, প্রিয় শিক্ষার্থী, সামাজিক শ্রেণী। দেখো, সামাজিক শ্রেণীটা কি? প্রিয় শিক্ষার্থী, সামাজিক শ্রেণী খুব মজার একটি বিষয়। যে আমরা যেহেতু মানুষ, আমাদের মধ্যে মানুষের মানবিক যে আচরণ, তা অনেক সময় পরিবর্তিত হয়, পার্থক্য হয় বিভিন্ন কারণে। সে আর্থিক কারণে বা অন্যান্য যে বিষয়গুলি থাকে তার জীবনের সাথে জড়িত, রাজনৈতিক কারণে, সংস্কৃতির কারণে, সেটি কিন্তু শ্রেণীকে প্রকট করে তোলে। বিশেষ করে আর্থিক কারণটাই সামাজিক শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে অন্যতম মাপকাঠি। যেমন ধনী, উচ্চবিত্ত বলতে পারি ধনী শ্রেণী, যাদের গাড়ি আছে, বাড়ি আছে, নিজস্ব জমি আছে। বা ধরো একটা মাপকাঠি নাই এমন, আসলে আসলে বইতে যে উচ্চবিত্ত কাকে বলে বা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এর কোনো সংজ্ঞা দেওয়া নাই। আমরা অনেক সময় মধ্যবিত্তকে, যারা দিনে মোটামুটি মাসে 10,000 টাকা 20,000 টাকা ইনকাম করে, তাদেরকে মধ্যবিত্ত। আসলে দেখা যায় যে একজন গরিব, একেবারে প্রান্তিক চা বিক্রেতা, সেও কিন্তু মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম করে। সুতরাং এই যে নিম্নবিত্তের যে বিষয়টা, তার হয়তো অনেক দিক থেকে সে অনেক পেছনে লেখাপড়া, তার যে ঘরের যে তৈরি মানে ফার্নিচার বা ইত্যাদি ইত্যাদি দেখে আমরা অনেক সময় বলে ফেলি যে সে নিম্নবিত্তের। এটি নাও হতে পারে। তো যাই হোক, এই ওই বিস্তারিত অংশে যাব না। সামাজিক শ্রেণী মূলত আমাদের দেশে যে এই ভোক্তা বাজার এবং ব্যবসায়িক বাজারের ক্ষেত্রে বিশ্লেষণে অত্যন্ত কার্যকরী। যে আমাদের দেশে যেহেতু ধনী শ্রেণীর সংখ্যা মোটামুটি এখন একটা পর্যায়ে চলে এসছে, যেটা এখন এক সময় ছিল 200 পরিবার, এখন হয়তো 2 লক্ষ পরিবার হয়েছে। আমি জানি না, তোমরা জানাবা ইনবক্সে বা যোগাযোগের মাধ্যমে। যে আমরা লক্ষ্য করি যে রাজুকের 4র্থ শ্রেণীর কর্মচারীর, তারও, সেও যেন 100 কোটি টাকার মালিক। সবাই না, নিশ্চয়ই পত্রিকা যেগুলি আসে, যারা বিশেষ করে অন্যায় করে যারা ধরা পড়ে যায় কোনো এক কারণে, বা আমাদের নিরাপত্তা বা দুদকের পর্যবেক্ষণের মাধ্যমে আমরা জানতে পারি যে অনেক চতুর্থ, তৃতীয়, 4র্থ শ্রেণীর কর্মচারী, যাদের এক সময় মাসের ইনকাম ছিল হয়তো 9,000 টাকা বা 8 থেকে 9,000 টাকা, 10,000 টাকাও না। এখন যদিও বর্তমান সরকার অনেক সুযোগ সুবিধা, বেতন বাড়িয়েছেন, কিন্তু তারপরেও তারা কিন্তু অত ইনকাম নয়। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে এই সরকারি তৃতীয় শ্রেণী এবং 4র্থ শ্রেণী কর্মচারীদের, বিশেষ করে যারা মতিঝিলের মতো সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত, সচিবালয় এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে, তারা বেশ প্রভাবশালী। আমরা ওই ব্যাখ্যায় যাচ্ছি না। সামাজিক শ্রেণী আমরা বলতে পারি উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। এই মূলত এই সামাজিক শ্রেণী দ্বারা আমরা বিন্যাস করতে পারি, সংজ্ঞায়িত করতে পারি। তবে এই প্রত্যেকটা শ্রেণীর যে দেখা যাচ্ছে যে উচ্চবিত্তদের যে মূল্যবোধ, আগ্রহ, কোনো পণ্য বা সেবার প্রতি যে মনোভাব, তা কিন্তু মধ্যবিত্ত বা নিম্নবিত্তের তুলনায় আলাদা। আসলে এই বিষয়টাই বিপণনকারীরা বিবেচনা করবে। তাহলে তুমি বা তোমরা সামাজিক শ্রেণীর যখন একটা লাইন লিখবা, তখন কি লিখবা? আসলে সামাজিক শ্রেণী হচ্ছে সমাজে বসবাসরত, আর্থিক সচ্ছলতার বা আর্থিক সক্ষমতা দ্বারা পরিমাপকৃত সমাজের বিভিন্ন স্তরের জনগণ। খুব সহজ করে বলা আর কি। বা তোমরা সহজেই বলতে পারো, সামাজিক শ্রেণী বলতে বোঝায় সমাজে বসবাসরত
বিভিন্ন শ্রেণীর মানুষ যাদের আহ, আহ, সচ্ছলতা বা তাদের ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে ভাগ করা হয়, যেমন উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। ইংরেজি একটি সংজ্ঞা দেওয়া যেতে পারে: সোশ্যাল ক্লাসেস আর সোসাইটি রিলেটিভলি পার্মানেন্ট অ্যান্ড অর্ডার্ড ডিসিশন division ordered division whose members share similar values, interest and behaviors. দেখো, মজার কথা হচ্ছে উচ্চবিত্ত যারা, তারা একই ধরনের মূল ভ্যালুগুলো তারা শেয়ার করবে তাদের নিজস্ব পরিবারের সদস্যদের সাথে। যেমন উচ্চবিত্তের পরিবারের সদস্যরাই তাদের সম্পর্ক করার চেষ্টা করবে তাদের মতো করেই, তারা যারা অন্য উচ্চবিত্ত পরিবারের সদস্য আছে তাদের সাথেই যোগাযোগ রাখবে বা সম্পর্ক সৃষ্টি করবে, ইত্যাদি ইত্যাদি। মধ্যবিত্তদের ক্ষেত্রেও তাই, যদিও আমরা বাংলা ছায়াছবিতে খুব ব্যতিক্রম কিছু দেখতে পাই, যেমন রিক্সাওয়ালা নায়ক, নায়িকা হচ্ছে খুব কোটিপতির এক কন্যা, সেটি ব্যতিক্রম। আমরা সেই ধরনের সম্পর্ক আসলে অস্বাভাবিক এবং সেটি জাস্ট সিনেমার জন্য প্রযোজ্য, এটি জাস্ট বলার জন্য বললাম, এটি কোনো কাউন্ট করো না। তো খুবই হাস্যকর বিষয়টি। তো যাই হোক, নিম্নবিত্তের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি তাদের নিজস্ব মূল্যবোধ, নিজস্ব সম্পদের সক্ষমতার উপর ভিত্তি করি তারা সেইভাবেই পণ্য ক্রয় এবং তাদের যে নিজস্ব গোষ্ঠী, অর্থাৎ নিম্নবিত্তদের সাথে এই সম্পর্ক, যোগাযোগ তাদের মধ্যে বেশি হয়ে থাকে। তার মানে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে সামাজিক শ্রেণী হচ্ছে সমাজের তুলনামূলক স্থায়ী ও পর্যায়ক্রমিকভাবে বিন্যাসকৃত বিভাগ, অর্থাৎ সামাজিক এই যে দল, যাদের সদস্যদের মূল্যবোধ, আগ্রহ, আচরণ একই ধরনের হয়ে থাকে। যেমন ধরো, ধনী পরিবারের যে সমস্ত সদস্যরা আছে তারা ইংলিশ মিডিয়ামে পড়বে, তাদের বিহেভিয়ার, আচরণ একই ধরনের। আমরা গুলশান বনানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেলে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে গেলে আমরা লক্ষ্য করি মধ্যবিত্ত পরিবারের আচরণ আলাদা এবং নিম্নবিত্তদের নিশ্চয়ই আলাদা। এটাই হচ্ছে সামাজিক শ্রেণী। এবং এই সামাজিক শ্রেণীর বিভিন্ন মানুষের যে যে বিহেভিয়ারাল প্যাটার্নকেই বিনয়ের সাথে বিবেচনা করে, শ্রদ্ধার সাথে বিবেচনা করে বিপণনকারীরা তাদের পণ্য উৎপাদন ও বিপণন করে থাকে। যেমন ধরো, নিম্নবিত্তদের ক্রয় ক্ষমতা যেহেতু সীমিত, সেই কারণে অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান বা বিপণনকারী প্রতিষ্ঠান তাদের অনেক পণ্য, খুব দামি পণ্য, অনেক ছোট আকারের মিনি প্যাকে বিক্রি করার প্রচেষ্টা চালায়। এটা হচ্ছে জাস্ট তার যাতে ক্রেতার সংখ্যাটা বেড়ে যায়, পণ্যের যে ব্র্যান্ডের প্রতি আনুগত্য তৈরি করার জন্য এটি একটি অন্যতম পদক্ষেপ। প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে আমরা আলোচনা করব গ্রুপ, দল। আমরা আসলে প্রায় মিলে যায় আমাদের এই সংস্কৃতির দ্বারা যে সামাজিক শ্রেণী বলো, ক্রেতার বলো, ভোক্তা বাজার বলো, বা ইত্যাদি ইত্যাদি সামাজিক শ্রেণীর বিভিন্ন অংশে প্রতিটা মানুষেরই কিছু না কিছু দলের দ্বারা প্রভাবিত। দল বলতে আসলে বলা যায় একটা গ্রুপ, একটা বিশেষ গ্রুপ। যদিও সামাজিক শ্রেণীর মধ্যেও গ্রুপ বলা হয়েছে, কিন্তু সেটি আসলে ওইভাবে আদর্শিক বিষয় দ্বারা তাড়িত নয়। কিন্তু দল হচ্ছে এমন একটি বিষয়, তারা একটি আদর্শকে মানে এবং সেই আদর্শকে মেনে নিয়ে তার জীবন আচরণ পরিবর্তন করে। যেমন ধরো, যেমন বলা যায় দলের মধ্যে তাবলিগ জামাতের যে দলটি আছে, তাদের যে আদর্শিক বিষয়গুলো, তাদের যে কেনাকাটার ধরন, তাদের যে এমনকি তাদের যে খাবার, তারা যে এক থালায় সবাই মিলে শেয়ার করে খায়, যদিও এটি সায়েন্টিফিক নয়, কারণ কার মধ্যে কি ব্যাকটেরিয়া, ভাইরাস থাকতে পারে মুখে, হাতে। যদিও আমরা শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে আমি এটি বলছি, এটি অত্যন্ত শ্রদ্ধার বিষয়, মানে এটি আত্মিক বিষয় যে আমরা মুসলিম, ধনী এবং গরিব সব একাকার হয়ে একই থালায় আমরা শেয়ার করব, একই কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ব। এটি হচ্ছে একটা আদর্শ। কিন্তু খাবারের বেলায় এটি আসলে আমার ব্যক্তিগত অভিমত, যেটি অনেক সময় যদি ঠিক বা শুদ্ধভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় বিঘ্নতা থাকে, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় ভয়ের সংখ্যা থাকে, রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, দলের বিষয়গুলি আমি বলতে চাইলাম যে দল হচ্ছে একটি সংস্কৃতি বা একটি দেশের সংস্কৃতির মধ্যে কিছু কিছু গোষ্ঠী
দুই বা ততোধিক ব্যক্তি দ্বারা ব্যক্তিগত পারস্পরিক লক্ষ্য অর্জনের জন্য একটি মিথস্ক্রিয়া, যেটাকে বলা যায় যে একটি এক ধরনের আন্তঃব্যক্তিক সম্পর্ক তৈরি করা, অর্থাৎ আনুগত্য তৈরি করা। অর্থাৎ এটা যদি ইংরেজিতে সংজ্ঞা দিই তাহলে হবে এরকম: গ্রুপ ইজ টু আর মোর পিপুল হু ইন্টারেক্ট টু অ্যাকম্পলিশ ইন্ডিভিজুয়াল অর মেন্টাল গোলস। আসলে এই যে বললাম যে এই যে দলের বিষয়গুলি, সেটা এক ধরনের আদর্শ। সেটিও একটি দেশের বিভিন্ন একটি দেশে অনেকগুলো দল থাকতে পারে। যেমন আমাদের দেশে আছে তাবলিগ জামাত, জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, ঠিক না? যার মধ্যে আওয়ামী লীগের দলটি অত্যন্ত বড় বলার অপেক্ষা, তাদের যে আদর্শ তার সাথে অন্যান্য দলের আদর্শের আমরা বেশ পার্থক্য পরিলক্ষিত করি, পরিলক্ষিত বিদ্যমান আমরা লক্ষ্য করি আসলে। সুতরাং দলের দ্বারা যে ক্রেতার যে আচরণ, ক্রেতার যে মানসিকতা, সেটিও পরিবর্তিত হতে পারে, ঠিক না? সেটিও বিপণনকারী বিবেচনা করবে। তাহলে তোমরা সংক্ষেপে লিখবা, দল হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি মিলে, ততোধিক বলতে অনেক সংখ্যা হতে পারে, হাজার, হতে পারে লক্ষ, কোটি, এরকম হতে পারে, ঠিক না? তাদের যে একটি আদর্শিক বিষয়, সেটি মেনে যখন তারা সামাজিক জীবন যাপন করবে, সেটাই হচ্ছে একটা দল। ঠিক না? অনেক এরকম দল আছে। আমরা এটাকে এইভাবেই প্রকাশ করার চেষ্টা করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে হচ্ছে অনলাইন সামাজিক নেটওয়ার্ক, আমরা আসলে সোশ্যাল নেটওয়ার্ক বলতে পারি। এটি বেশ আধুনিক একটি বিষয়, যে অনলাইন প্রিয় শিক্ষার্থী, যে কুইজ কোশ্চেনের মধ্যে তোমরা কি লিখবা? সামাজিক নেটওয়ার্ক হচ্ছে একটি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের যে জনগণ, তারা একে অন্যের সাথে যোগাযোগ করবে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে, এবং সেখানে বিপণনকারীরা তাদের পণ্য বা সেবা সম্পর্কে বিস্তারিত বর্ণনা থাকবে এবং প্রভাবিত করার চেষ্টা করবে। অর্থাৎ সেখানে ক্রেতা যাতে সহজেই তার পণ্য বা সেবা পেতে পারে এমন কিছু তথ্যও পেতে পারে। আসলে এটাই হচ্ছে অনলাইন সামাজিক নেটওয়ার্ক। আসলে আমরা প্রথমে এটা এসেছিল শুধুমাত্র যোগাযোগ করার জন্য। আমরা ছোট করে যদি বলি, যে একটি উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে যে এই ফেসবুক, একটি সিম্পল উদাহরণ, ফেসবুক, টুইটার, ইউটিউব বা অন্যান্য যে অ্যাপসগুলি আছে যোগাযোগের, হোয়াটসঅ্যাপ খুব জনপ্রিয়, ইনস্টাগ্রাম খুব জনপ্রিয়, এগুলি আধুনিক একটি ফর্ম যোগাযোগের। যোগাযোগ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মানুষ যেহেতু সামাজিক জীব, যোগাযোগ সে অত্যন্ত গুরুত্বের সাথে একজনের সাথে আরেকজন যোগাযোগ করে, এটি তার সামাজিক একটা নিয়ম। সে যোগাযোগ ছাড়া এই সভ্য সমাজে বসবাস করা প্রায় অসম্ভব। তাকে যোগাযোগ করতেই হবে, তার দাপ্তরিক কাজে হোক, অফিসিয়াল কাজ হোক, বা শিক্ষা সংক্রান্ত হোক, সামাজিক যোগাযোগ তো বটেই, এবং তার ব্যক্তিগত কারণেও যোগাযোগটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং সেটি এখন ডিজিটাল ফর্মে থাকার কারণে বিপণনকারীরা অত্যন্ত সচেতনভাবেই এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছে। আমি যেটি বলতে চাইছিলাম, যে আমাদের দেশে একসময় জিপিও, জেনারেল পোস্ট অফিস, খুব ব্যস্ত ছিল। এখানে কয়েক লক্ষ কর্মী কাজ করত। রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পটি দ্বারা প্রমাণিত হয় যে সেই সময় যোগাযোগটা কত গুরুত্বপূর্ণ ছিল। একটা ডাক হরকারা বা যে চিঠি বহনকারী ব্যক্তি, সে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তার নির্দিষ্ট যে প্রাপকের কাছে চিঠিটি পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু দেখো এখন, শত বছর পরে, এখন যোগাযোগটা যেন নিমিষেই হয়ে যাচ্ছে, আলোর গতিতে। নিশ্চয়ই আলোর গতিতে। ডিজিটালটা তো সেই ফাইবার অপটিক্সের মাধ্যমেই যোগাযোগ করা যায়। আমেরিকার থেকে যদি মেসেঞ্জারে কোনো মেসেজ দিতে হয়, তা সেকেন্ডের একটি ক্ষুদ্রাংশে যোগাযোগ করা যায়। অর্থাৎ কাউকে শুভেচ্ছা জানানো, সেজন্য সেকেন্ডেরই
ক্ষুদ্রাংশে করা সম্ভব। এবং এই সম্ভাবনার, এই সফলতার কারণেই সারা পৃথিবীর যত পোস্ট অফিসের কার্যক্রম প্রায় ক্ষীণ হয়ে আসছে। আমেরিকার যে অটোমেটিক মেশিনের মাধ্যমে পোস্টাল সার্ভিসটা ছিল, তোমরা ইউটিউবে দেখে নিও, 80-র দশকে 70-এর দশকে অত্যন্ত বিস্ময়কর। সর্টিং মেশিনের মাধ্যমে এক এক স্টেটের চিঠিপত্র এক এক বক্সে যে পড়ে যেত, কিন্তু সেই বিষয়টি এখন প্রায় ন্যায় বললেই চলে। আমাদের, তোমরা যদি কেউ অনুগ্রহ করে বাংলাদেশের জেনারেল পোস্ট অফিসের যে হেড অফিস, যেটা মতিঝিলে আছে, বা যে ঢাকার কেন্দ্রে একেবারে জিরো পয়েন্টের কাছে, তোমরা যে ঘুরে আসতে পারো, সেখানে শুধুমাত্র কিছু সামান্য কিছু কাজ ছাড়া, যেমন পেনশন স্কিম, সঞ্চয়পত্র এবং নিতান্তই বাধ্য হয়ে যে সমস্ত চিঠিপত্রগুলি, চাকরির আবেদনপত্র ইত্যাদি ইত্যাদি, যে হাতে লেখে হাতে হাতে যে চিঠিগুলো পৌঁছাতে হবে, অর্থাৎ যেহেতু আমাদের দেশে এখনও প্রান্তিক জনগোষ্ঠী এখনও অতটা সচেতন নয়, অথবা সক্ষমতা নয়, তারা সেই আধুনিক যন্ত্রাংশ, ডিজিটাল ডিভাইসগুলি ব্যবহার করার ক্ষেত্রে এখনও তারা অক্ষম। সেই কারণে এখনও চিঠি আদান প্রদান বিদ্যমান। চিঠি আসলে একটি ডকুমেন্ট, লিখিত তালিক একটি প্রমাণ, এটি থাকা উচিত। এটি আমার ব্যক্তিগত। তাহলে আমি যেটা বলতে চাইলাম, অনলাইন সামাজিক নেটওয়ার্ক হচ্ছে এমন একটি এমন একটি নেটওয়ার্ক, এমন একটি বিষয়, এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে সমাজে বসবাসরত বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে যোগাযোগ, সেই বিভিন্ন ভাবে যোগাযোগ এবং মতামতের বিনিময়, তথ্য এবং মতামতের বিনিময়, সেটি আসলে এক ধরনের যোগাযোগ, এক ধরনের সামাজিকতা। সেটি বিপণনকারী অত্যন্ত শ্রদ্ধার সাথেই বিবেচনা করে তারা তাদের পণ্য বা সেবা সম্পর্কেও এই সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই আলোচনা। নিশ্চয়ই তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে।